গল্পের নাম বহুরূপের সম্মুখে, কলমে ঋতুপর্ণা রুদ্র। ফেসবুকে নিমগ্ন রনিকে তাড়া দিচ্ছিলেন মা। একটু পোস্ট অফিসে যা বাবা, দু একটা MIS-এর বইয়ে টাকা তুলে আন, তোর বাবার ফিরতে দেরি হবে। রনির বাবা অলোক ব্যানার্জি ছোটোখাটো সরকারি চাকরি করতেন, সংসার চলত টেনে টুনে। তারপর বিমা, পোস্ট অফিস, বিভিন্ন বেসরকারি অর্থলগ্নি কোম্পানির এজেন্সি ধরলেন। সততা, পরিশ্রম আর নিষ্ঠার জেরে এই অঞ্চলের সমস্ত মানুষের একান্ত বিশ্বাসভাজন। তবে রনির ধারণা বাবা একটু বেশি খাটে। অনেক বয়স্ক মানুষের টাকা রেখেই শান্তি নেই, তাদের প্রতি মাসে টাকা তোলার দায়িত্ব বাবাই নিয়েছে। কিন্তু এই কিছুদিন হলো নিয়মের গেরোয় ডাকঘরে টাকা তোলার বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক এবং এজেন্ট সবাই পাগল হবার জোগাড়। আগে এক একজনকে 5টা করে বইয়ের টাকা দেওয়া হতো, কিন্তু এখন একবারে একটা করে বই দেওয়া হয়। রনির বাবা মাসে মাসে টাকা তোলেন প্রায় 100 মানুষের। অতএব লাইন দিতে হচ্ছে রনি, তার মা, সকলকেই। বিশাল লাইন। সামনের লোকে বলে বাইরে আসে ও। একটা সিগারেট ধরিয়ে ফেসবুক খুলে নোটিফিকেশন দেখার জন্য। ছেলেকে ডাকঘরে পাঠিয়ে ঘর গুছিয়ে নিলেন অপর্ণা। রান্না শেষ। রনি ফিরলে একসাথে খেয়ে তিনিও যাবেন, যদি আর একটা বইয়ের টাকা তোলা যায়। একটা ম্যাচিউরিটি আছে, তাদের চেক তুলতে হবে। স্বামীর উদয়স্ত পরিশ্রমে অপর্ণা চিরকালই পাশে থেকেছেন। বড় সুখের সংসার তাদের, বড় ভালোবাসার সংসার। অলোক গেছেন সুকান্তদার বাড়ি। খুব অসুস্থ তিনি। সুকান্ত সেন একসময় বড় সরকারি চাকরি করতেন। এই এজেন্সি করার সুবাদেই অলোকের সাথে আলাপ। একটি মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার ছিল। শুধু চাকরি নয়, সুকান্ত সেন লিখতেন ভালো। কবিতা, গল্প, প্রবন্ধ বড় পত্রপত্রিকায় ছাপাও হতো। চাকরির বাইরেও সভা সমিতি, কবিতা উৎসবে যেতেন। মেজাজি মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ যেন সব শেষ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস পড়ে অপর্ণার। জীবন কখনো কখনো নির্দয়। রনি মোবাইলে দেখলো তার কবিতায় বেশ কিছু লাইক করেছে, কিন্তু কৃষ্টি বসু এখনো দেখেনি। কলেজ পাশ করার পর প্রায় 2 বছর রনি কাজকর্ম কিছু জোটাতে পারেনি। টুকটাক টিউশনি, কম্পিউটার কোর্স, বাবার কাজে সাহায্য করে চলে যেত। রাতের নতুন নেশা হলো কবিতা লেখা। এমনিতেই কবিতা ওর বড় প্রিয়। পড়ার আবৃত্তির শখ চিরকালই। লিখতেও খুব ভালো লাগে। দেখতে দেখতে ভরে উঠল ডায়েরির পাতা। তখন ফেসবুকের তেমন নেশা ছিল না। আসলে পুরনো ফোন ছিল একটা, তাতে কিছুই চলতো না। চাকরি পেয়ে মাস 2-এর মধ্যেই নতুন ফোন, তারপর ফেসবুক। ফেসবুক সম্বন্ধে আগেও ধারণা ছিল, এখানে লোকজন ছবি দেয় আর চ্যাট করে, কিন্তু এখন শিখলো তার বাইরেও অনেক কিছু হয়। এক বন্ধুর মাধ্যমে যোগ দিল বেশ কিছু গ্রুপে। তার মধ্যে একটি হলো প্রবাহ। প্রবাহ সাহিত্যমূলক গ্রুপ। এখানেই আলাপ কৃষ্টির সাথে। দাদা, লাইনে ফিরুন এবার। সামনের লোকের ডাকে মোবাইল পকেটে ভরে তাড়াতাড়ি ফিরে আসে রনি। সুকান্ত দার সামনে বসে খুব মন খারাপ হয়ে গেল অলোকের। কি সুন্দর চেহারা ছিল আগে, এখন রোগা হয়ে গেছেন। বিছানায় শুয়ে আছেন। চারপাশে অনেক বই, খাতা, মোবাইল, চার্জার, ল্যাপটপ, কিন্তু মানুষ কেউ নেই। একটি কন্যা অকালেই মারা যায়। স্ত্রীও তারপর বেশি দিন বাঁচেননি। অতএব সুকান্তদা একা। একটি কাজের লোক আছে, দুবেলা এসে ঘর পরিষ্কার, রান্নাবান্না করে দিয়ে যায়। পুরনো লোক, কিন্তু ইদানিং সেও কিছুটা অসুস্থ, তাই মাঝে মাঝেই কামাই করে। একটু চা খাও অলোক, করে দিই তোমাকে। আজ আবার মালতী আসেনি, বুড়ো হয়েছে, রোজ পারে না। আক্ষেপে মাথা নাড়েন সুকান্ত। চিন্তা করবেন না দাদা, একটু বাদে চা খাবো। আপনার কথা বলুন, চেহারা তো ভালো দেখছি না। ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, বলছে তো অপারেশন করতে হবে। কি হবে বলো তো, বয়স তো ঢের হলো। অমন বলবেন না, আমি আছি তো, ডাক্তারের কাছে যাব আপনার সাথে। করিয়ে নিন না যা বলছে। দেখি। আজকাল আর লেখালেখি করেন না সুকান্তদা? আজকাল? দরাজ গলায় হাসেন সুকান্ত। হ্যাঁ, করি একটু আধটু। ও বাদ দাও, তোমার কথা বলো। সবাই কেমন আছে? প্রবাহ গ্রুপে আজ 1000 সদস্য, যদিও 200 মতো নিয়মিত। অনেকেই বেশ ভালো লেখেন। পড়তে পড়তে মুগ্ধ হয় রনি। কবিতা নিয়ে দ্বিধা ছিল, কিন্তু সাহস করে একদিন পোস্ট করে ফেলার পরে প্রশংসার বন্যায় ভাসতে মন্দ লাগলো না। প্রথম কমেন্ট এসেছিল কৃষ্টির কাছ থেকে। ও ভারী সুন্দর মতামত দেয় প্রায় সবার লেখাতেই। নিয়মিত সমালোচনাও করে, ভুল ত্রুটি ধরিয়ে দেয়। এহেন কৃষ্টি প্রবাহতে সবার প্রিয়।
নিজেও লেখে মাঝে মধ্যে কবিতা, রচনা, প্রবন্ধ। পড়লে বোঝা যায় ওর প্রচুর পড়াশোনা, জ্ঞান এবং অসম্ভব সুন্দর ভাষায় লেখার অধিকারী। 2-4 দিন বাদে নিজেই বন্ধুত্বের অনুরোধ পাঠাতে দেখলো রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। আসলে কৃষ্টিকে খুব ভালো লাগে রনির। ও সুন্দর লেখায় ওর চমৎকার ব্যবহারে মুগ্ধ হয়। যদিও কৃষ্টিকে কেমন দেখতে ও জানে না। কি জানি কেন নিজের এখনকার কোনো ছবি দেয় না ও। একটা ছোটবেলার ছবি দেওয়া আছে প্রোফাইলে, সম্ভবত বাবার সাথে, তাও সাদা কালো। যদিও ওর বয়স রনির মতোই। মাস্টার ডিগ্রি করছে বেঙ্গালুরুতে। নিজের হোস্টেল জীবন, খাওয়া দাওয়া নিয়ে প্রচুর মজা করে লেখে ও। তবে ইদানিং কৃষ্টি একটু অনিয়মিত গ্রুপে, বোধহয় পড়ার চাপ বেড়েছে। পোস্ট অফিস থেকে টাকা তুলে ফিরে এসে রনি আর অপর্ণা যখন খাচ্ছে তখন ফিরলেন অলোক। সুকান্ত দার শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে জানো। হার্টের সমস্যা, কিডনিও ঠিক নেই। একা থাকেন, দেখার যত্ন করার কেউ নেই। কত গুণী মানুষ, অথচ ভাগ্যের দোষে। আমাকেও খেতে দিয়ে দাও অপু, খুব খিদে পেয়েছে। এত বেলা করলে, খেয়ে একটু শুয়ে নাও, আবার বেরিয়ে পড়ো না কিন্তু। আর এই ছেলে, তুই দেখে খা তো, কি খাচ্ছিস, সবসময় মোবাইলে চোখ। খাবার বাড়তে বাড়তে বকুনি দেন অপর্ণা। রনি খেতে খেতেই মন দিয়ে গ্রুপের পোস্টগুলো পড়ছিল। কয়েকটা অসাধারণ লেখা পোস্ট হয়েছে, কিন্তু মন্তব্য করেনি, বরং নিজে একটা পোস্ট দিয়েছে এইমাত্র। প্রবাহর অ্যাডমিন চেতনা সান্যাল একটা পোস্ট দিয়েছেন। বারুইপুরের কাছে একটা অনাথ আশ্রম আছে, সেখানকার কিছু মেয়ের পড়াশোনার জন্য একটা ফান্ড দরকার। চেতনা ব্যক্তিগতভাবে তাদের চেনেন, খুব ভালো কাজ করে সেই আশ্রম। প্রবাহর প্রত্যেক সদস্য যদি সাধ্যমতো সাহায্য করেন তবে খুব ভালো হয়। আশ্রমের একটি ব্যাংক ডিটেলসও দেওয়া আছে সাথে। প্রচুর লাইক কমেন্ট সেই পোস্টে। রনিও কিছু টাকা দেবে ঠিক করলো। কৃষ্টি লিখেছে সামনেই তার পরীক্ষা এবং তারপরে একটি রিসার্চের সুযোগ, সুতরাং সামনের সপ্তাহ থেকে শেয়ার গ্রুপে বা ফেসবুকে থাকবে না বেশ কিছুদিন। পরবর্তীকালে ফিরে আসার ইচ্ছে তার। পড়ে খুব মন খারাপ হলো রনির। কৃষ্টিকে মেসেজ পাঠালো ও মেসেঞ্জারে। কবিতায় কৃষ্টির মন্তব্য না থাকলে লেখার ইচ্ছে কমে যাবে জানিয়ে। একটি স্মাইলি ভেসে এলো তার উত্তরে, কিন্তু আর কিছু এলো না। আজকাল অফিস থেকে ছোটোখাটো ট্যুরে যেতে হয় রনিকে, ওদের অফিসের ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাহায্য করতে। বোলপুরে একদিন থেকে তারপর বর্ধমানে ফেরা। ট্রেনে বসে মোবাইল থেকে ফেসবুক দেখছিল ও। এমন সময় ফোন বাজলো। রনি, তোর ট্রেন কোথায় এখন? কটায় বাড়ি ঢুকবি রে? বাবা চিন্তিত গলা শুনে ভয় লাগে রনির। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? আমার ফিরতে 9টা বাজবে মনে হয়। সুকান্তদা খুব অসুস্থ, ফোন করেছিলেন। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ডেকেছি। আমি হয়তো রাতে থেকে যেতে পারি, তুই মায়ের খেয়াল রাখিস। চিন্তা হয় রনির। বাবারও তো বয়স হয়েছে, বাড়ি ফিরে কিছু খেয়ে ও চলে যাবে না হয়। আগামীকাল ছুটি আছে, রাতে হাসপাতালে থাকতে ওর অসুবিধা হবে না। রাত 11:30 নাগাদ বাইকে করে বাবাকে বাড়ি দিয়ে সে হাসপাতালে ফিরে এলো রনি। কেবিনে শুয়ে আছেন সুকান্ত সেন। রনি এই প্রথম দেখলো ওনাকে। কেমন আচ্ছন্ন, ড্রিপ চলছে। আগামীকাল অপারেশন হবে। খুব সুন্দর ব্যবস্থা এখানে, চমৎকার কেবিন, দেওয়ালে টিভি, টেবিলে তাজা ফুল। রাতে থাকা তেমন দরকার ছিল না হয়তো, তবে বাবার কথায় চিরকালই রনি আর মা সাই দিয়ে এসেছে। সোফায় বসে রনি ভাবে ঘুমিয়ে নিলেও হয়, তার আগে একটু ফেসবুক দেখা যাক। বেশ কিছু নোটিফিকেশন, কিছু ইমেল, ম্যাগাজিন থেকে লেখা চেয়েছে। দেখতে দেখতে চেতনা সান্যালের পোস্টে চোখ আটকায় রনির। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চেতনা। প্রায় 300 জন সদস্য টাকা পাঠিয়েছেন সেই আশ্রমে। আরও অনেকে পাঠাবেন বলে জানিয়েছেন। রনির এখনও পাঠানো হয়নি। আগামীকালই বাবার হাতে 1000 টাকা দিয়ে দেবে ও, বলবে ওই অ্যাকাউন্টে দিয়ে দিতে। এবার মেসেঞ্জার অনেক শুভেচ্ছা, ভিডিও ইত্যাদির ভিড়ে কৃষ্টির মেসেজ। ওর পরীক্ষা কাল থেকে শুরু। রনির জন্য এবং রনির কবিতার জন্য অনেক শুভেচ্ছা রইল। মন খারাপ হয়ে গেল রনির। শেষ লেখা কবিতাটাও পাঠিয়ে দিল কৃষ্টির ইনবক্সে। একটা অর্ধসমাপ্ত কবিতার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে। সকাল 9টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো সুকান্ত সেনকে। এত সকালেই বাবা চলে এসেছেন। রনিকে বাড়ি যেতে বলেছেন বারবার, কিন্তু কেন যেন রনির ইচ্ছে করছে না। চা আর কেক খেয়ে বাবার পাশেই বসে আছে ও। একজন সিস্টার এসে সুকান্ত সেনের মোবাইল আর ঘড়ি ওদের হাতে দিয়ে গেলেন। রনি, জানিস আমার কেমন মনে হচ্ছে সুকান্ত দার যে 2-4 জন আত্মীয় স্বজন আছেন তাদের খবর দেওয়া দরকার।
কারা আছেন তুমি জানো বাবা? এক বোন ভগ্নিপতি আছেন হাওড়াতে, সেটা জানি। ভগ্নিপতির নাম সুভাষ দাশগুপ্ত। মাঝে মধ্যে ফোনে খোঁজখবর নিতেন সুকান্তদার, কিন্তু নাম্বারটা তো জানি না। নম্বরটা তো ফোনেই থাকার কথা বাবা, খুঁজে দেখব নাকি? সুভাষ না কি নাম বললে? তবে পাসওয়ার্ড দেওয়া থাকলে আলাদা। দেখ তো পাস কিনা। ফোনটা অন করে রনি। না, পাসওয়ার্ড দেওয়া নেই। তারপরেই যেন বিদ্যুৎপৃষ্ট হয় ও। মোবাইলের স্ক্রিনে সেই ছবিটা, বাবার কোলে বছর পাঁচেকের ফোকলা মেয়ের হাসি মুখ, কৃষ্টির প্রোফাইল পিকচার। বেলা 12টা বাজে এখন। অপেক্ষা ঘরে পাশাপাশি বসে রনি ও অলোক, আর এইমাত্র এসে পৌঁছেছেন সুভাষবাবু। নম্বরটা ফোনেই ছিল। রনি এখনো ঘোর কাটিয়ে উঠতে পারেনি। ফোনের মেসেঞ্জারে নিজের সব মেসেজ পেয়েছে ও। সুকান্ত সেনই আসলে কৃষ্টি বসু, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। কৃষ্টি বলে আসলে কেউ নেই, সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে ওর। আসলে কি জানেন, একমাত্র মেয়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি ও। যেভাবে মারা গেছিল সেটা সত্যিই খুব দুঃখের। বৌদি তো ওই শোকেই চলে গেলেন। বর্ষা মানে আমার স্ত্রীও খুব ভেঙে পড়েছিল। মুখটা করুণ হয়ে আসে সুভাষ দাশগুপ্তর। সুযোগটা ছাড়ে না রনি। আচ্ছা কাকু, ওনার মেয়ে কিভাবে মারা গিয়েছিলেন? তার নাম কি ছিল? নাম ছিল বিধুরা। খুব ব্রিলিয়ান্ট ছিল লেখাপড়ায়, লেখালেখিও করতো। এখান থেকে পাশ করে বেঙ্গালুরুতে গিয়েছিল মাস্টার্স করতে, তারপর গবেষণায় যোগ দেয়। ওনার বিয়ে হয়নি? রনির এতটা কৌতূহল বোধহয় অবাক করে সুভাষকে। হ্যাঁ হয়েছিল তো। জামাইও সহপাঠী ছিল, দুজনেই একসাথে পড়াশোনা করত। তারপর বিয়েও হলো, কিন্তু সুখ কপালে সইল না। একদিন রাতে বাইরে খাওয়া দাওয়া করে দুজনে গাড়িতে ফিরছিল। একটা ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ট্রাকটা পালিয়ে যায়। ওরা ওইভাবেই আহত হয়ে 2-3 ঘন্টা রাস্তায় পড়েছিল। পাশ দিয়ে নিশ্চয়ই বহু গাড়ি গেছে, কিন্তু কেউ সাহায্য করেনি। শেষে পুলিশ খবর পেয়ে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে যা হবার হয়ে গেছে। মনে মনে ঘটনাটা দেখতে পাই রনি। বছর 10 আগেকার কথা। এক বাবা মা কলকাতায় আচমকা তাদের আদরের মেয়ে আর জামাইয়ের অকস্মাৎ মৃত্যুর খবর পান। মৃত্যুর আগে বহুক্ষণ তারা বেঁচে ছিল, কষ্ট পাচ্ছিল, অথচ কেউ তাদের সাহায্য করেনি। খবরটা শুনেই মা অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করে বাবাকে বুকে পাথর বেঁধে অন্য রাজ্যে দৌড়তে হয়। মৃতদেহ হাতে পেয়ে আদরের মেয়ের মুখাগ্নি করেন, হয়তো পারলৌকিক কাজও করেন, তারপর ফিরে আসেন। অসুস্থ স্ত্রীকে সান্ত্বনা দেন। দুজন স্বজনহারা মানুষ একে অপরকে আঁকড়ে ধরেন, কিন্তু শেষ রক্ষা হয় না। মাসখানেক বাদ স্ত্রীকে হারিয়ে একা ফিরে আসেন সুকান্ত সেন। বিশাল বাড়ি, টাকা পয়সা, নিজের লেখালেখি কিছুতেই আর মন লাগে না। চাকরি থেকে অবসর নিয়ে নেন, তারপর একাকিত্বে অভ্যাস করে নেবার চেষ্টা করেন। রনি, এবার বাড়ি যা বাবা। কাল রাত থেকে রয়েছিস, তোর মা রাগ করবে, আমাকে বকবে। বাবার কথায় চমক ভাঙে ওর। হ্যাঁ, এবার বেরোই বাবা। স্নান খাওয়া দাওয়া করে ঘন্টাখানেকের মধ্যে ফিরছি। বছর 5 আগে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানতে পারেন সুকান্ত। একটি লগইন বানান। না, নিজের নামে নয়, আদরের মেয়ের নামে। প্রোফাইল পিকচারে নিজের আর মেয়ের একটি ছবি দেন। তারপরে কৃষ্টি বসুর জয়রথ এগিয়ে চলে। কৃষ্টি লেখে, গল্প করে, বন্ধু বানায়। ও তো মারা যায়নি, বেঁচেই আছে। রোজ যে বাবার সাথে কথা বলে। কত মানুষ কৃষ্টিকে ভালোবাসে। কিন্তু একটা খটকা আছে রনির। মেয়ের নাম ছিল বিধুরা, তাহলে ওখানে কৃষ্টি কেন? ঘন্টা দেড়েক বাদে যখন আবার হাসপাতালে ফিরে গেল রনি, তখন সেখানে বেশ কিছু আত্মীয় স্বজনের ভিড়। 2-1টা সংবাদ মাধ্যমকেও দেখা গেল। সম্ভবত সুভাষবাবু খবর দিয়েছেন। রনিকে দেখে অলোক এগিয়ে আসেন। সব শেষ হয়ে গেল রে, একটু আগে জানালো। অপারেশন টেবিলেই এক্সপায়ার করেছেন। অলোকের চোখের জল বাঁধ মানছে না। বাবাকে বুকে জড়িয়ে নেয় রনি। একটু সামলে নিয়ে ব্যাগ থেকে একটা ফাইল বের করেন অলোক। গতকাল আমাকে উনি 2টো চেক দিয়ে গেছেন। বারুইপুরের একটা অনাথ আশ্রমের মেয়েদের পড়াশোনায় ওনার টাকা থেকে যেন একটা বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করা হয়। আর দ্বিতীয়টা হলো প্রবাহ নামক ফেসবুক গ্রুপে ভালো লেখালেখির জন্য একটা পুরস্কার যেন দেওয়া হয় প্রতি বছর। এই ওনার শেষ ইচ্ছে। বাকি টাকা পয়সা বাড়িঘর বোনেরা নিক। চেক দুটো দেখে রনি, একটা 15 লাখ আর একটা 1 লাখের, সাথে পরিষ্কার বয়ানে ওনার ইচ্ছাপত্র। প্রবাহর প্রথম বছরে সেরা কবির পুরস্কার প্রাপক রনি ব্যানার্জি। চোখ চিকচিক করে ওর।
বাবা, কৃষ্টি বসু স্মৃতি পুরস্কার কেন? ওর মেয়ের নাম তো ছিল বিধুরা। না রে, বাবা চিরকাল আদর করে মেয়েকে কৃষ্টি বলে ডাকতেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।